আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 69। মেঘের অসুস্থতার কথা শোনা মাত্রই তানবীর আঁতকে ওঠে। তার অক্লিষ্ট মন দুর্মর্ষে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানবীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করছে। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানবীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকালো। দরজার সামনে মিনহাসটা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানবীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল করতে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। আকম্বার তানবীরের ফোনে কল আসছে। তানবীর পকেট থেকে ফোন বের করে আতকে উঠে বলল, সর্বনাশ। বন্যা চোখ শুরু করে তানবীরের দিকে তাকালো। তানবীর নিজের চোখ মুখ মুছে গলা খাকানি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানবীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিতর দেহ পড়ে আছে। এ অবস্থায় ফোনের অপর পাশে মানুষটাকে মিথ্যা বলার সাধ্য তার নেই। আগেবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার যে সত্যিই নিরুপায়। তানবীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আমি স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা দে ওকে। পরপর ঢুক গেলে তানবীর শীতল কণ্ঠে বলল, কোনো কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন? কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলছিল। এখনো এটুকু বলার আগে আবির হুঙ্কার শুরু করলো। মুহূর্তে মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানবীর কপালে কয়েক স্তর বাজ ফেলে শক্ত চোখে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি কাটছে। বন্যা নির্বাক চোখে তানবীরের অভিব্যক্তির দিকে তাকিয়ে আছে। ফোনের অপর পাশে মানুষটা যে আবির ভাই এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবার অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কী হবে? তানবীর আর একটা শব্দ বলেনি। আবির নিজের মতো কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এই অবস্থায় আবিরের করণীয় কিচ্ছু নেই। তানবীর চোখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে বলে উঠল, কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল, তবে তানবীরকে দেখে আতঙ্কিত হলো। তানবীর আবিরকে বললে আবির আর কথা বলবে না, এই বইয়ে মেঘও ছিটিয়ে গেছে। তানবীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন? ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাস রিপোর্ট নিয়ে আসছে। তানবীর রিপোর্টটা দেখে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়ে গেছে। সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার, মার্কারি তাগাদ 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়ালিস্টিক রক্তচাপ 80 মিলিমিটার, মার্কারির পরিবর্তে 60-এ চলে আসছে। শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়া অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছুর চাপই সেন্স হারিয়ে ফেলেছিল। তানবীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার কিছু বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানবীর আগে সরে বলল, আমার তো ইচ্ছে করছে। এইটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দু চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। তানবীর মেঘের চোখে মুখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানবীর আর বন্যা দুজনে মেঘের দুপাশে হাঁটছে। মিনহাস, তামিম, সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানবীর মিনহাস আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানবীর পকেট থেকে চাবি বের করে মিনহাসকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকে যাচ্ছিল। তানবীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানবীর? মিনহাসরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছু সময় লাগলো। বন্যা নিষ্ফল চোখে তাকিয়ে আছে, মুখে গম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা তীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানবীর গম্ভীর কণ্ঠে বলল, বনু অসুস্থ।
এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, হাই হাই, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফুস করে উঠল, আমাকে একদম ননদ বলবে না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আরেকটু এগোতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গুমরা করে নীরের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েন কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে জান? শব্দটা বলতে দেরি আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবে না। শুধুমাত্র মেয়ে বলে, আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি, নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশা গালে রক্তের ছুপ ছুপ দাগ লেগে গেছে, গালে হাত কষতে কষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ের হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর বাস ফেলে তপ্ত সরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না, তার থেকে বরং চল। তানভীর রিক্সার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইয়াকে? ভাইয়া জীবনেও জলজন্ত এক ডানাকাটা পরি থাকতে ভাইয়া ডানাকাটা পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বনা মুচকে এসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন, আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব জারছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলছে? আমি আরো না করছি জানিস বাসায় কাউকে না বলে? আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না, আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিক্সা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীর ইস্তেকাদে বাসার দিকে চলে গেছে। মালিহা খান্ডা তখন ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগে তানভীর পিছন থেকে বলে উঠল, বনুকে পিঠা বানাতে বলো না, বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিচের রুমের দিকে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিচ্ছু আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে বয়ে বয়ে কল দিল। 10 থেকে 20 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃত স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। মেয়েকে আবার শীতল কণ্ঠে শোধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব, ইচ্ছে। বন্যা বিকেলে টিউশনি শেষ করে তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথা হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটছে। বন্যা এত কিছুর পর নিজ থেকে কল দিয়েছে, সেই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, এই যে বিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে হেসে বলল, 500% ফ্রি আছি, বলো। বন্যা মুচকি হেসে বলল, আপনার বোনকে ফোনই পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এই জন্য কল দিয়েছ? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করলো, কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা বাদ দাও, ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথাই হয় না। মেসেজ দিলে আবির হ্যাঁ হো আচ্ছা জানি না বলেই রিপ্লাই করে।
কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের কোনো কাজই নেই। মাঝে মধ্যে বন্যার সাথে একটু একটু দুষ্টামি করে। সন্ধ্যার দিকে তানবীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। চুপচাপ রেসিপি ট্রাই করে আর মিমার দিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরের বেশ কয়েকটা কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানবীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন 4:26। মেঘ গম্ভীর গুণে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত ধিম ধিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রিয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাত মস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সম্পূর্ণে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কর্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করেছে। কিছুটা সময় নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ে অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিকে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্টে ঠোঁট চোয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা তার স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসারান্তে প্রবেশ করেছে। মেঘ ঘুমের মধ্যে নড়াচড়ায় উঠল। মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, স্পেরো। ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল, আবির রাগ যুগল প্রশস্ত হলো। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতে তার স্বপ্নের রাজকুমারকে দেখে চোখের সামনে আবিষ্কার করলো। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এক্ষুনি কোটর থেকে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁকিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। ভরার বোরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগে শোয়া থেকে এক লাফে উঠে বসলো। আকম্বাদ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘুরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে তুলল। ঠিক জড়িয়ে ধরা বলেন না এটাকে। মেঘের দুপা মাটি থেকে প্রায় 1 হাত উপরে। আকম্বিত ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আরেক হাত মেঘের কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধূপকানির তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ যাচ্ছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে আকম্বাদ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরিয়ে রেখেছে। মেঘ কোনো ঘুরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎই আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘ দু পা আবিরের বৃহৎ প্রযোজগুলির উপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে রেখে সম্পূর্ণ গড়িয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। আকম্বিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির কোমল কণ্ঠে জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখন আবিরের পায়ের উপর। আবির এগোতেই মেঘ পিছাতে শুরু করলো, কিন্তু কয়েক ইঞ্চি গ্যাপ মুহূর্তে ফুরিয়ে গেছে। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিসিউ করছিলে, তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি? মেঘের ঠোঁট কাঁপছে ফিন করে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবির উষ্ণ শ্বাস ছেড়ে
আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আবার ভগ্ন হৃদয়ে কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের স্পন্দন অস্বাভাবিক তীব্র। মেঘের বক্ষ অঞ্চলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গ কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি সমেত মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ে হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুখছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেও আমি দেব না, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরে জমে থাকা অনুভূতিগুলো এলোপাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখের সুখের অশ্রু ব্যতীত আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিলে আবার থমকালো, কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটে মিটে হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। আবির মেঘের দিকে তাকিয়ে মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে পা হেলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক হয়ে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎ হইচই করার শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটা কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যিই চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখ মুখ মুছে পানি দিয়ে মুখ ঠিক মতো না ধুয়ে ছুটলো। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামলো। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিমারাদি গিফট নিয়ে কানাকারি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সন্দেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েন কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সে কখন আসছে? এখনো কিছু খাসনি? আগে থেকে জানিয়ে আসিসনি? কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা? তোকে খাওয়াবে না কেন? এই মেঘ আয়। মালিহা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আমি সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছা তাই রান্না করো। মালিহা খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তানবীর দেখলাম কোনো মতে পরিষ্কার করছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া দিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, 2 দিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন। ওনাকে দেখে মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছেন। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘণ্টাখানেক পর তানবীর আসছে।
আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমদ খান বাড়ি কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে, তাই চলে আসছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করলো, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন, ভাইজান আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমদ খান চলে গেছেন। ইকবাল খান 2-1টা কথা বলে নিজে উঠে গেছেন। আবির আর তানবীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটি মিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়ে ভ্রু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমদ খান আর ইকবাল খান 3জনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল হচ্ছে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনি তাহলে সাজ্জাদুল খান আবির? জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ব্রুকুচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নীলের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছে। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাজবাড়ি কণ্ঠে শুধালেন, আটকাতে পেরেছো? না। আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবেই চিনি, উনি যা বলবে তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচ্চু, এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে 3 বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ আর পার্সোনাল লাইফ সব বিষয়ে গল্প করছে। রাসেল হঠাৎ প্রশ্ন করলো, আবির বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব। সেটা কবে? আজ তোর শ্বশুর আসবে কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। 6 মাস সময় যে গনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস, বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটাই একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দেব না, ডিরেক্ট বিয়ের অফার দেব। আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে, উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে যে আমি বেঁচে থেকে মরে যাব। আবির কল রিসিভ করে মৃতস্বরে বলল, সারাদিনে এই মনে পড়ল? এক গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুপ্পিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কি আসতে দেরি হবে? না, এক্ষুনি আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে উঠে যাবে, এমন সময় রাকিব আনমনে ডাকলো, আবির বল, তোর আপু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাজবাড়ি কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো, যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরো ভালো, আর যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে তারপর কি হবে আমি জানি না, তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছে। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি সিদ্ধান্ত নিয়েছিস, বাসায় কবে বলবি? আর 10 দিনের মধ্যেই বলবো। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছেন, সেদিন অনেক কিছু বলছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবি এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লো দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না।
সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করছিস? আবির ফুপ্পির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকলো, ফুপ্পি। হ্যাঁ বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠলো, সরি ফুপ্পু সরি, আর বলবো না। আবার আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনো বাসায় ফিরেননি। আজ শুক্রবার হওয়ায় তানবীর আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সে যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে আবিরের রুমের সামনে আসছে। আবির দু চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। আকম্বাদ আবির বলে উঠল, একটা অবুধ বালকের দিকে কোনো নজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ বেঞ্চি কেটে জবাব দিল, কে অবুধ? আপনি? তা নয়তো কে? কেন আসছিলেন? ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বের হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আমি শোয়া থেকে উঠে বসে মুচকে হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। এক সশব্দে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বাসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করলে হলেও সুন্দর হয়েই ছাড়। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিতে সুন্দর আছেন। মেঘ ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানবীর রুম থেকে তানবীরকে টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে 2টা শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়ে মুখে লাগিয়েছে। সামনের প্লেটে আবির আরো কিছু শসা কেটে রেখেছে। তানবীর চোখে শসা রেখে হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠাইছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আই, তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাকেও ফেসিয়াল করে দেব। মেঘ হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আমি আপনাদেরকেও ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহির থেকে আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির আর তানবীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানবীর বলল, থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালাই। চলবে।